নওগাঁর হাজার বছরের পুরনো আলতাদিঘির হাজারো গাছ কেটে ইট পাথরের স্থাপনা তৈরি করেছে বন বিভাগ। এর নাম দেওয়া হয়েছে জীব বৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প। আর এর অর্থায়ন হয়েছে বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় গঠন করা খোদ জলবায়ু ট্রাস্ট তহবিল থেকেই। বরেন্দ্র অঞ্চলের পানির অভাব দূর করতে প্রায় 1000 বছর আগে 43 একর আয়তনের এই দিঘি খনন করা হয় পাল আমলে। এরপর এই দিঘিকে ঘিরে গড়ে ওঠে শালবন এবং জীববৈচিত্র্য। দিঘিটি সংস্কারের নামে জলবায়ু তহবিলের প্রায় 7.5 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে কংক্রিটের স্থাপনা। হাজার বছরের পুরনো এই ঐতিহ্য নষ্ট হওয়ার সাথে সাথে ধ্বংস হয়েছে এখানকার জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থান। আমরা আলাপে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এবং আমার সহকর্মী হাবিব রহমান, তিনি তো আছেনই। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং জনাব রফিকুজ্জামান শাহ, আপনার কাছে আসবো তার আগে আমার সহকর্মীর কাছ থেকে একটু তথ্য সংগ্রহ করে আসি। হাবিব, আপনার প্রতিবেদন আমরা দেখেছি, একটু পর আমরা আবারও দেখবো। আপনি আলতাদিঘির নানা সংকট তুলে ধরেছেন এই দীর্ঘ প্রতিবেদনে। একটা বিষয় ছোট করে একটু বলবেন, মানে 2011 সালে যদি এই আলতাদিঘিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, তাহলে আসলে গাছ কিভাবে কাটা যায়? কারণ আমরা তো জানি যে বন্য প্রাণী সংরক্ষণ নীতিমালা আইনে 14 ধারায় স্পষ্ট করে বলা আছে জাতীয় উদ্যান থেকে কোনো গাছ কাটা যাবে না। মানে আপনি কি ব্যাখ্যা আসলে পেলেন কর্তৃপক্ষের এবং কি দৃশ্যটা আসলে দেখে এলেন ছোট করে? রাকিব, 2011 সালে যখন এটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয় বা জাতীয় উদ্যানের যে নীতি, সেখানে কিন্তু কোনো ধরনের গাছপালা এসব কাটা যাবে না এবং সেটাকে আবার বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সাথেও কিন্তু যুক্ত করা হয়েছে। বলা হয়েছে যে 14-15 বন্যপ্রাণী সংরক্ষণ আইনের যে 14, 15, 16 ধারা রয়েছে, সেই ধারাও এই জাতীয় উদ্যানের ক্ষেত্রে বলবৎ থাকবে। কাজে এখানে কোনো ধরনের গাছপালা কাটা থেকে শুরু করে বন্যপ্রাণী ধ্বংস করা কোনো কিছু করা যাবে না। এখন বিষয়টি যেটি হলো যে এই দিঘিটি খনন করার প্রয়োজন ছিল, কিন্তু প্রয়োজন থাকার আগে এই দিঘিতে ঘিরে যে ধরনের ফিজিবিলিটি স্টাডি করার কথা, অর্থাৎ এর আগে যে স্টাডি করার কথা, এখানে কি ধরনের মাছ থাকতো বা কি ধরনের এখানে জীববৈচিত্র্য রয়েছে, জলজ প্রাণী রয়েছে, পাশাপাশি এখানকার কি ধরনের এই দিঘিটিকে ঘিরে কি ধরনের বন্যপ্রাণী বা দেশীয় প্রজাতির কি ধরনের পাখি রয়েছে, কত প্রজাতির পাখি রয়েছে, এখানে বিদেশি পাখি যে আসতো সেই কোন কোন জাতির পাখি এখানে আসতো, এই ধরনের কোনো ধরনের গবেষণাই কিন্তু করা হয়নি। কাজেই আপনি যদি দেখেন যে প্রায় 2 থেকে 3 বছর ধরে এই দিঘিটির বর্তমানে এই অবস্থা। কাজে এখানে যে প্রাণীগুলো ছিল বা এখানে যে জলজ প্রাণীগুলো ছিল, সেগুলোর অস্তিত্ব কিন্তু এখানে একেবারে বিলীন বলা চলে। এখানে এই ধরনের কোনো পশু পাখি বা অস্তিত্ব কিন্তু এখন আর এই দিঘিটিকে ঘিরে যারা ছিল তাদেরকে কিন্তু পাওয়াই যাচ্ছে না বা সেটি পাওয়ার আর সুযোগ নেই। পাশাপাশি এখানে যে বলা হচ্ছে যে এখানে কোনো ধরনের শালবন ছিল না, যেটি বন বিভাগ থেকে দাবি করা হচ্ছে, কিন্তু এলাকাবাসীর যে দাবি সেটি হলো যে এখানে শালবন সহ অন্যান্য গাছও এখানে ছিল, সেটি কিন্তু এলাকাবাসী দাবি করছে। শুধুমাত্র এখানে বন বিভাগের অনুযায়ী ইউক্যালিপটাস বা আকাশমণি যে দাবিটি করা হচ্ছে, এছাড়া এলাকাবাসীর দাবি যে এখানে শালবন, অনেক শালবন ছিল এবং তাদের বন বিভাগের হিসাবের সাথে এলাকাবাসীর গাছ কাটার হিসাবটাও কিন্তু মিলছে না। এলাকাবাসী যেটা বলছেন যে প্রায় 3000-এর মতো গাছ কাটা গেছে, কিন্তু বন বিভাগ বলছে যে 1000-এর মতো গাছ তারা কেটেছে। হাবিব, এই পর্যন্ত একটু থামি, অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম, তারপর ধাপে ধাপে আমি কথা বলতে থাকি রফিকুজ্জামান শাহের সঙ্গে এবং সেখান থেকে যদি কোনো কিছু আসে নিশ্চয়ই হাবিব আপনার সঙ্গে আমি তখন যুক্ত হয়ে যাব। জনাব রফিকুজ্জামান শাহ, অনেকগুলো বিষয় এখানে আছে। প্রথমত, এখানে ফিজিবিলিটি চেক করা হয়নি বা মানে পুঙ্খানুপুঙ্খরূপে কোনো সমীক্ষা করা হয়নি, সেটা না করেই আসলে এরকম প্রকল্প নেওয়া হয়ে গেল। দ্বিতীয়ত, বলা হচ্ছে এটা জাতীয় উদ্যান, কিন্তু তার গাছও কাটা হলো। মানে সর্বত আমি জানতে চাই যে জলবায়ু ট্রাস্টের ফান্ডে এটা আসলে কার তৈরি করা প্রকল্প? জি, ধন্যবাদ। যে আপনি যেভাবে বলেছিলেন, আসলে এখানে আপনারা আলতাদিঘির যে পানির গভীরতার যে চিত্রটা আছে, আলতাদিঘি গাছ কতনের পূর্বে যে ভিডিওটা আছে, আমার কাছে ভিডিও আছে, পূর্বে কি গাছ ছিল সেগুলোও আপনারা চাইলে আমি শেয়ার করে দেখাতে পারি। এখানে পূর্বে আপনারা জানেন যে সামাজিক বনায়নের আওতায় 1991, 92, 92, 93 এবং 2007-08 সালে ওখানে আলতাদিঘির চতুর্পাড়ে খালি জায়গাগুলোতেও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ করা হয়। সেখানে মেনলি হচ্ছে আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছই লাগানো হয়েছিল। সেখানে আকাশমণি গাছ ছিল 546টি,
ইউক্যালিপটাস গাছ ছিল 456টি, অর্থাৎ 1002টি গাছ ছিল। পরবর্তী পর্যায়ে আলতা দিঘির পানি যখন কমে গেল, পানি কমে গেলে প্রায় 1 ফুটের কাছাকাছি অ্যাভারেজে চলে আসলো, তখন পুকুরটি খননের একটা প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় একটা প্রকল্প গ্রহণ করা হয়। আচ্ছা, 6 কোটি। এখান থেকে আবার শুরু করব। এই প্রকল্প শুরু হলো, এখান থেকে আমি শুরু করব। খালি ওই আগের অংশটি একটু পরিষ্কার করে দেবেন। মানে 1000 বছর আগে এখানে কেবল ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছই ছিল, আর কোনো গাছ ছিল না? না, ওই জায়গায় মানে আগে শালবন যেটা ছিল, শালবন তো ইন্ট্যাক্ট আছে। আমি বলছি আলতা দিঘির চার পারে ওখানে 1991, 92, 93, 93, 2007-08 সালে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ রোপণ ছিল, এবং আমরা ওই অবস্থায় দেখিয়েছি। আপনি যদি চান, আমি একটা ভিডিওর মাধ্যমে মানে খনন এর আগে যে গাছগুলো ছিল সেগুলো আমি দেখাতে পারি। আচ্ছা, আপনি সামনে এগোন, তারপরে যেটা বলছিলেন। জি। হ্যাঁ, তো এগুলো করার পরে যখন পুকুর খননের প্রয়োজনীয়তা দেখা গেল, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় আমরা একটা প্রকল্প নিলাম। প্রকল্পের মধ্যে মেনলি হচ্ছে যে পুকুরটা খনন করে নিচু এলাকাগুলো ভরাট করা হবে, এবং যেহেতু হচ্ছে গাছগুলো আকাশমণি ইউক্যালিপটাস গাছগুলো এগুলো হচ্ছে দেশীয় প্রজাতির গাছ না, এবং যেহেতু এটা একটা 2001 সালে এটাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়, জাতীয় উদ্যানের সাথে বিদেশি প্রজাতির গাছগুলো ও সামঞ্জস্য নয় বিধায় ওই গাছগুলো আমরা আর তাছাড়া ওখানে আলতা দিঘির চারিপারে যে গাছগুলো ছিল সেই গাছগুলো যদি অপসারণ করা না হতো তাহলে পুকুরের পাড়গুলো ভালোভাবে বাঁধানো যেত না, এবং পুকুর খনন করে যে আমরা মাটিগুলো দিয়ে নিচু এলাকা ভরাট করে ওই এলাকায় দেশীয় প্রজাতির যে ফলজ, বনজ এবং ঔষধি প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি, সেটা করা যেত না। সেটা ঠিক আছে, মানে আপনাদের যুক্তিটা আমি ধরলাম, কিন্তু কথা হচ্ছে একটা সমীক্ষার তো প্রয়োজন। সেই সমীক্ষাটা কেন করা হলো না? এবং আপনি যদি জলাভূমি পরিষ্কার করে সেখানে কংক্রিটের রূপান্তরিত করেন, সেটা তো পরিবেশের জন্য খুব একটা কাজে আসবে না, অন্তত বিশেষজ্ঞরা সেটাই মনে করেন। এখানে আসলে কনক্রিটে রূপান্তরিত করা হচ্ছে, এই ব্যাপারটা আসলে সঠিক নয়। এখানে আপনারা জানেন আলতা দিঘি জাতীয় উদ্যানের পাশাপাশি একটা ইকো ট্যুরিজম এলাকা। এই ইকো ট্যুরিজম এলাকায় স্থানীয় পর্যটক যারা আসবে তাদের সুবিধার জন্য আমরা কিছু টয়লেট ফেসিলিটিস ওখানে ডেভেলপ করার পরিকল্পনা নিয়েছি। এছাড়া একটা অবজারভেশন টাওয়ার দিয়েছি, যাতে অবজারভেশন টাওয়ারে উঠে লোকজন পুকুরের সৌন্দর্যের সাথে সাথে ওখানে যে শাল বাগান আছে, বিশাল শাল বাগান, সেই শাল বাগানটা উপভোগ করতে পারে। এখানে ওই কনক্রিট করে অনেক কিছু তৈরি করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। কিন্তু এটা তো ঠিক যে আলতা দিঘি আর আলতা দিঘি নেই, সেটা রীতিমতো মরুভূমি হয়ে গেছে। ছবিটা তো অন্তত সেরকমই বলছে, আমরা যেটা দেখছি। না, এটা আপনারা জানেন যে তীব্র তাপদাহের কারণে পুকুরটার যে আগের যে গভীরতা ছিল, প্রায় 4.54 মিটার, সেটাকে আমরা খনন করে 7.04 মিটারে করেছি। আর এক তীব্র তাপদাহ সহ আপনারা জানেন যে ওই এলাকায় যে পানিটা শুকিয়ে যাওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি বর্ষাকালে পানি এসে পুকুরটা ভরে গেলেই আর এই সমস্যাটা থাকবে না, এবং পুকুরের যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থার চেয়ে অনেক গুণ ভালো হবে। এবং চারিপাশে আমরা যে আমাদের বনায়ন করার পরিকল্পনা নিয়েছি দেশীয় প্রজাতির চারা দ্বারা, এবং যেখানে হচ্ছে যে ওখানকার যে জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে, সাথে সাথে ওখানে পশু পাখির খাবারেরও একটা সংস্থান তৈরি হবে। অনেক কিছু হবে। হাবিব, আপনি দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করেন, বিভিন্ন জায়গায় গিয়ে আসলে সংকটগুলো তুলে ধরেন। আপনার আদৌ এটা মনে হচ্ছে কিনা যে এটা আসলে কিছুদিন পর বর্ষা আসলেই সব ঠিক হয়ে যাবে? রাকিব, আসলে বর্ষা আসলে এটি একেবারেই ঠিক হয়ে যাওয়ার মতো সম্ভাবনা কিন্তু আমি দেখছি না, কারণ এটা নিয়েও কিন্তু কোনো ধরনের স্টাডি নেই। যদিও বন বিভাগ বা যিনি এখন কথা বলছেন রাজশাহী বিভাগের বন কর্মকর্তা, তিনি কিন্তু নিজেই বলছেন যে ডিপ টিউবওয়েল ব্যবহার করে এখানে পানি দেওয়ার একটি তাদের পরিকল্পনা রয়েছে। এটাও তো আসলে পরিবেশের সাথে এক ধরনের সাংঘর্ষিক বিষয়, কারণ আপনি যখন ডিপ টিউবওয়েল থেকে নিচ থেকে গভীর ভূগর্ভস্থের পানিটা তুলবেন, তখন তো ভূগর্ভস্থের উপর যে পরিবেশগত বিপর্যয় সেটি কিন্তু দেখা যাবে। কারণ এই দিঘিটি কিন্তু প্রায় 43 একর, অর্থাৎ অনেক বড় একটি দিঘি। এখানে গভীর ভূগর্ভস্থের পানি দিয়ে আসলে এটি কীভাবে সম্ভব। পাশাপাশি যেটি বলা হচ্ছে যে এখানে পাবলিক কিছু ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে সেখানে কিছু ইট পাথরের স্ট্রাকচার করা হচ্ছে।
এটিও কিন্তু আমি মনে করি যে ইকো ট্যুরিজম কথা যেটি বলছে সেটার সাথে এক জায়গায় যাচ্ছে না। কারণ আপনি যদি এটাকে পরিবেশ বান্ধব করার ক্ষেত্রে কাঠ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে অথবা বাঁশ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এখানে করার সুযোগ ছিল, কিন্তু সেখানে কিন্তু সেটি হচ্ছে না। এবং যেটি বলা হচ্ছে ওয়াচ টাওয়ার দেওয়ার জন্য জনগণের সুবিধার ক্ষেত্রে কেন আমাকে এই ওয়াচ টাওয়ারটি করতে হবে? আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হাবিব আপনি করলেন, এবং আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই একটা একটা ধরে ধরে এই প্রশ্নগুলোর সমাধানটা আমরা খুঁজতাম, কিন্তু যেহেতু সময়টা কম, কিন্তু সংকটটা তুলে ধরার ইচ্ছা ছিল এবং সেটাই করার চেষ্টা করলাম। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য।